বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি নির্বাচন ব্যাহত হওয়ার পরিস্থিতি সৃষ্টি করছে সরকার। অভিযোগ মির্জা ফখরুলের, ষড়যন্ত্রে লিপ্ত আগে গণভোট চাওয়া দলগুলো। সংস্কার থামিয়ে দিতে চায় একটি পক্ষ, দাবি জামায়াতের। জাতীয় নির্বাচনে ছাত্র সংসদ ভোটের মতো মিরাকলের আশা, ভবিষ্যতে নেতৃত্বের জন্য তরুণদের প্রস্তুতির আহ্বান। জুলাই সনদে থাকতে পারবে না নোট অফ ডিসেন্ট, আদেশ জারি করতে হবে প্রধান উপদেষ্টাকে, সাফ জানালো এনসিপি। ফেব্রুয়ারির ভোট ঠেকানোর সাধ্য কারণেই বললেন প্রেস সচিব। এবং বেড়েই চলেছে পেঁয়াজের ঝাঁজ, এক সপ্তাহে রাজধানীর বাজারে 40 টাকা বেড়ে খুচরায় ঠেকেছে 120। সরবরাহ সংকটকে দুষছেন বিক্রেতা, দাম নিয়ন্ত্রণে আমদানির পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। নির্বাচন ব্যাহত হয় অন্তর্বর্তী সরকার নিজেরাই এমন অবস্থার সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিপ্লব ও সংহতি দিবসের র্যালির উদ্বোধন করে তিনি বলেন, ফেব্রুয়ারির আগে গণভোট দাবি করা দলগুলো নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। বলেন, নির্বাচনের দিনই দিতে হবে গণভোট, অন্যথায় মানবে না জনগণ। উদ্বোধনী সমাবেশ শেষে বের হয় বর্ণাঢ্য র্যালি। 1975 সালের 7 নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের 5 দশক ঐতিহাসিক দিনটি স্মরণে রাজধানী জুড়ে হাজারো জনতার র্যালি। শুক্রবার বিকেল 4টায় নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল, শান্তিনগর, মগবাজার হয়ে কারণ বাজার, পুরো আয়োজনে বিপ্লব ও সংহতির প্রদর্শন, যাতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। এর আগে বিকেল 3:30টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হয় র্যালি পূর্ব সমাবেশ। ধর্মের নামে ব্যবসা করে একটি দল স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে মন্তব্য করে নেতারা বলেন, বিএনপির পেছনে দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার ইতিহাস নেই। ব্যবসা করে বেহেশতের টিকিট দেয় যারা, তারা বলছে একটি বৃহৎ দল এই দেশের গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করছে। আমি তার জবাবে বলতে চাই, এই আপনারা যারা কথা বলছেন, আপনার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছেন। নতুন একটি প্রেক্ষিত নিয়ে বাংলাদেশের মানুষের সামনে ধরা দিয়েছে। আজকে বাংলাদেশে আমরা বিএনপির নেতৃত্বে ইনশাআল্লাহ পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আনব। সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বানের সমালোচনা করে ঐকমত্য কমিশনের আলোচনার ফলাফল নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। নির্বাচনের আগে গণভোটের দাবি করে কিছু দল ভোট পেছানো ষড়যন্ত্র করছে মন্তব্য করে মির্জা ফখরুল অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার নিজেরাই এমন পরিবেশ সৃষ্টি করতে চায় যাতে নির্বাচন ব্যাহত হয়। সম্পূর্ণ সমর্থন দিচ্ছি, তারা আজকে নিজেরাই আজকে একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা এই গণভোটের চাপ দিচ্ছে, তারাও আজকে পরিষ্কার ভাবে বলতে চাই যে নির্বাচনকে বানচাল করবার ষড়যন্ত্র করছে। আমরা খুব পরিষ্কার করে বিরোধ দিতে চাই, গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে এবং সেই নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে, অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না। সকল ভেদাভেদ ভুলে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে র্যালি করছে বিএনপি। র্যালির সঙ্গে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ এবং হাসান ওয়ালি। সরাসরি প্রথমে যাচ্ছি মুরসালিনের কাছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যে র্যালিটি বিএনপি শুরু করেছিল ঠিক নাইটেঙ্গেল মোড় এলাকার থেকে, অর্থাৎ বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় পল্টনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে যে র্যালিটি শুরু হয়েছে, সেটি এই মুহূর্তে স্কাটন এলাকা পার হচ্ছে এবং এই র্যালির যে একটি বড় অংশই কিন্তু 7 নভেম্বর বিএনপির কাছে যে বিশেষ তাৎপর্যপূর্ণ একটি দিন হিসেবে তার দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকের এই দিনে 1975 সালে তিনি বন্দিদশা থেকে মুক্ত হন। সে সময়ের অভ্যুত্থান এবং পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই অনিশ্চয়তার মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালিত হচ্ছিল, সেখান থেকে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে তিনি যেই দেশকে উত্তরণের গণতন্ত্রের পথে পরিচালনার যেই
প্রচেষ্টা শুরু করেন, তার জন্যই বিএনপির কাছে এই দিনটি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ বহন করে। এবং এর আগে সারা রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকেই বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই র্যালিতে অংশ নেওয়ার জন্য বিজয়নগরের নাইটেঙ্গেল মোড় এলাকাটিতে অবস্থান নেন। এর আগে যে সংক্ষিপ্ত সমাবেশ হয় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, নয়াপল্টনের সেই অফিসের সামনেও কিন্তু ছিলেন এই বিএনপির নেতাকর্মীরা। সেখানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথির বক্তব্য শেষ করার পরে মূলত নানা রঙের পোশাক এবং ব্যানার ফেস্টুন সহ বিভিন্ন সজ্জা নিয়ে বলা চলে বেশ বর্ণাঢ্য একটি র্যালি কিন্তু এই ঢাকা শহরের সড়কগুলো প্রদক্ষিণ করছে। নয়াপল্টন থেকে র্যালিটি শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর মোড়, মগবাজার, মালিবাগ পার হয়ে এখন ইস্কাটন পেরিয়ে যাচ্ছে এই র্যালিটি। এবং এই র্যালিটি কিছুক্ষণ পর বাংলা মোটর এলাকায় যাবে এবং তারপর কারওয়ান বাজার এলাকায় গিয়ে এই যে বর্ণাঢ্য র্যালিটি আজকে 7 নভেম্বরের উপলক্ষে বিএনপি শুরু করেছিল সেটি শেষ হবে। একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে র্যালিটি কিন্তু এই অবস্থান থেকে কিছুটা দূরেই আপনারা ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের আরো দুইজন যে স্থায়ী কমিটির সদস্য রয়েছেন মঈন খান এবং মির্জা আব্বাস, তাদেরকে সহ কিন্তু তিনি ওই ট্রাকটিতে অবস্থান করছেন। এবং আজ মহাসচিব নিজেও এখন পর্যন্ত তিনি স্লোগান দিয়ে দলের এই নেতাকর্মীদের উৎসাহ দিয়েছেন। আমরা একটু এই র্যালির কাকরাইলের যে পরিস্থিতি সেটি জেনে নিব আমাদের সহকর্মী হাসান ওয়ালির কাছ থেকে। মুরসালিন, আপনি যেমনটি জানাচ্ছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি কাকরাইল মোড়ে। এখানেও কিন্তু ঠিক একই রকম পরিবেশ। বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু আজকের এই বিপ্লব ও সংহতি দিবসের এই র্যালিতে অংশ নিয়েছেন, যেটি বিকেল 4টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রায় 1 ঘন্টার বেশি সময় পার হচ্ছে। এখন পর্যন্ত কিন্তু যে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের যে নেতাকর্মী তাদের সেই র্যালি সেটি কিন্তু এখন পর্যন্ত চলছে। আমি এই মুহূর্তে দেখছি শ্রমিক দলের নেতাকর্মীরা, বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এই র্যালি নিয়ে এই জায়গাটি পার হচ্ছেন। বিপুল সংখ্যক নেতাকর্মীরা কিন্তু অংশ নিয়েছেন 1975 সালের আজকের এই দিনে যে ঐতিহাসিক ঘটনা বিপ্লব ও সংহতি দিবস, এবং যার মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনায় আসেন এবং তার পরবর্তীতে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন। এবং বাংলাদেশে আজকে বিএনপির নেতারাও বক্তব্য রেখেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রেখেছেন এই র্যালি পূর্ব সমাবেশে। সেখানে কিন্তু তারা বলেছেন যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেই সংস্কারের রূপরেখা সেটি তিনি শুরু করেন, বিএনপি সংস্কারের পক্ষে রয়েছে তারা বলেছেন। একই সঙ্গে সরকারের নানান কর্মকাণ্ড নিয়ে কিন্তু অভিযোগ করেছেন বিএনপি নেতারা, বিশেষ করে নির্বাচন পেছানোর এক ধরনের ষড়যন্ত্র চলছে তেমন কিন্তু তারা শঙ্কা প্রকাশ করেছেন, সে অভিযোগ করেছেন। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে বিএনপি নেতাকর্মীরা। যেসব নেতাকর্মী এসেছেন, র্যালিতে অংশ নিয়েছেন, আমরা অনেকের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু বলছেন যে সামনে নির্বাচনকে কেন্দ্র করে সবাই যাতে করে ঐক্যবদ্ধ থাকেন তেমন বার্তা তারা পেয়েছেন, সেই প্রচেষ্টা তারা অব্যাহত রেখেছেন। আমরা জানি যে কয়েকদিন আগেই অধিকাংশ আসনে বিএনপির মনোনীত প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। সেসব আসনে যারা প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন তারা কিন্তু তাদের নেতাকর্মী নিয়ে আজকের র্যালিতে অংশ নিয়েছেন। আমরা জানি যে প্রায় 16 বছর যাবৎ কিন্তু আসলে যেই আজকের দিনটি বিএনপির জন্য গুরুত্বপূর্ণ, সেটি কিন্তু তারা ওই অর্থে এমন বড় আয়োজনে তারা কোনো আয়োজন করতে পারেনি গত বছর আমরা দেখেছি। এবং আজকের দিনটি তারা আসলে স্বতঃস্ফূর্তভাবে বিএনপি নেতাকর্মীরা রাজপথে নেমেছেন, অংশ নিয়েছেন। বিপ্লব ও সংহতি দিবসের এই দিনে তারা আসলে আগামী দিনে বাংলাদেশ যাতে করে গণতন্ত্রের পথে থাকে সেই শপথ নিচ্ছেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালির সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা। এর আগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের কেন্দ্রীয় নেতারা। পরে বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমানের ক্ষমতায় আসা ছিল দেশের অগ্রযাত্রার জন্য টার্নিং পয়েন্ট। গণতন্ত্র ধ্বংসের নতুন করে চক্রান্ত শুরু হয়েছে জানিয়ে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঐতিহাসিক 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের ভিড়। প্রিয় নেতার সমাধিতে শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে শেরে বাংলা নগরে জড়ো হন তারা। বিএনপি মহাসচিবের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
দোয়া মোনাজাত শেষে গণমাধ্যমে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন ৭৫-এ জিয়াউর রহমানের ক্ষমতায় আসা ছিল দেশের জন্য টার্নিং পয়েন্ট, যিনি দেশের অগ্রযাত্রার ভিত্তি স্থাপন করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে গৃহবন্দী থেকে উদ্ধার করে নিয়ে এসে তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়। এই দেশটি ছিল বাংলাদেশের অগ্রগতির একটা টার্নিং পয়েন্ট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র ফেরত নিয়ে আসেন। মাল্টি পার্টি ডিসিপ্লিন ডেমোক্রেসি তিনি চর্চা করেন। বাংলাদেশকে একটি সমৃদ্ধ সুখী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নির্মাণ করার জন্য শহীদ জিয়াউর রহমান ভিত্তি স্থাপন করেছিলেন। বিএনপি মহাসচিব অভিযোগ করেন ২৪-এর গণঅভ্যুত্থানের পর নতুন করে আবারও গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত চলছে। ঐতিহাসিক ৭ই নভেম্বরের মতো সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। আজকে যখন বাংলাদেশে বিভিন্ন রকম এই গণঅভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে এই গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্যে, সেই মুহূর্তে এই ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে উৎপ্রাণিত করে, যে পথে সত্যিকার অর্থে আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো। জিয়াউর রহমানের দেখানো পথে দেশকে এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে জামায়াতের অভিযোগ, গণঅভ্যুত্থান পরবর্তী সংস্কার প্রক্রিয়াকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে একটি পক্ষ। আগামী নির্বাচনে ছাত্র সংসদ ভোটের মতো মিরাকল হতে পারে বলেও আশা দলটির নেতাদের। ছাত্র শিবিরের আয়োজনে ৪ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতের শীর্ষ নেতারা বলেন, ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তরুণদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। 4টি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ঢাকসু, জাকসু, রাকসু এবং চাকসুর নবনির্বাচিত ছাত্র প্রতিনিধিদের মিলন মেলা রাজধানীর চিন্ময়ত্রী সম্মেলন কেন্দ্রে। তাদের সংবর্ধনা জানাতে ইসলামী ছাত্র শিবিরের এই উদ্যোগ। দেশ নিয়ে নিজেদের চিন্তাভাবনা, বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক পরিস্থিতি এবং তরুণদের চাওয়া পাওয়া নিয়ে কথা বলেন নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা। এখন আমাদের মূল দায়িত্ব হবে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। এ সময় জামাতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, দেশের তরুণদের আকাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কার বাধাগ্রস্ত করছে একটি পক্ষ। সংস্কার নিয়ে যে জটিলতা তৈরি করেছে পরিকল্পিতভাবে, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যেই পাটাতন তৈরির কথা, সেইখানে সমস্যা তৈরি করা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবেই কোনো একটি অশুভ শক্তি বিশ্ববিদ্যালয়ের যে রিফ্লেকশন, এটাই বাংলাদেশ হবে এবং আগামী নির্বাচনে তারই প্রভাবে আর একটি মিরাকল হতে পারে। 24-এর গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিতে এখন থেকেই প্রস্তুতি নিতে তরুণদের প্রতি আহ্বান জানান। তোমাদের হাতে নেতৃত্ব তুলে দিয়ে আমরা পিছন থেকে তোমাদেরকে শক্তি যোগাতে চাই। ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য নিজেকে তৈরি করো। যেমন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেমন হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেমন হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, যেমন হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তেমনই হবে আগামীর বাংলাদেশ। বিকেলে জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে পুরানা পল্টনে আয়োজিত আলোচনা সভায় দলটির শীর্ষ নেতারা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনের আহ্বান জানান। আগামী 11 তারিখ শুধুমাত্র আমাদের ঢাকা মহানগরী দক্ষিণ নয়, গোটা ঢাকা মহানগরীতে লোকে লোকারণ্য করে এই সরকারকে গণভোটে বাধ্য করা হবে। আলামিন তুষার, সময় সংবাদ, ঢাকা। নোট অফ ডিসেন্ট ছাড়াই প্রধান উপদেষ্টাকে জুলাই সনদের আদেশ জারি করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, নির্বাচন কেন্দ্রিক 6টি সংস্কার কমিশনের উপর দলগুলোর গুরুত্ব থাকার অন্য কমিশনের সুপারিশ বাস্তবায়নে কোনো অগ্রগতি নেই। শুক্রবার সকালে বাংলা একাডেমিতে আত্মপ্রকাশ করল বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নতুন সংগঠন ইউনিভার্সিটি টিচার্স ফোরাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশের বেকারত্ব সমস্যা দূর করতে হলে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। বলেন, 24-এর অভ্যুত্থানের পর সুযোগ থাকলেও অন্তর্বর্তী সরকার শিক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজাতে ব্যর্থ হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে আমরা ঢেলে সাজাবো এরকম কোনো স্বপ্ন আসলে দেখাতে ব্যর্থ হয়েছে, কিন্তু
সরকার ব্যর্থ হলেও আমরা যারা অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে গণ অভ্যুত্থানের অংশীদার যারা তাদের সকলেই পার্লামেন্টে থাকা উচিত। নোট অফ ডিসেন্ট ছাড়াই প্রধান উপদেষ্টাকে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ দিতে হবে বলে সাফ জানান নাহিদ ইসলাম। বলেন এর মাধ্যমে এগিয়ে যেতে হবে নির্বাচনের পথে। জুলাই সনদের এই অর্ডারটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবেন গণ অভ্যুত্থানের জায়গা থেকে, এবং জুলাই সনদের নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব। দেশে ফ্যাসিবাদী কাঠামো এখনো রয়ে গেছে বলে অভিযোগ করেন এনসিপি আহ্বায়ক। রাজনৈতিক দলগুলোর আগ্রহ এই আলোচনাকে আমরা এর বাইরেই আনতে পারিনি। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট প্রশ্নে মতানৈক্য, অনড় অবস্থানের পর কিছুটা নমনীয় রাজনৈতিক দলগুলো। সরকারের বেঁধে দেওয়া সময়ের 4 দিন পর আলোচনার জন্য বিএনপি মহাসচিবকে ফোন করেছেন জামায়াতের নায়েবে আমির। বৈঠকে প্রস্তুত আছে এনসিপি সহ 9 দল। নেতারা জানান মতানৈক্য নিরসনে বিএনপি জামায়াতের পাশাপাশি প্রয়োজনে সরকারের সঙ্গেও আলোচনায় বসবেন তারা। তবে অবস্থান স্পষ্ট করার পরও কেন সময় বেঁধে দেওয়া হলো এমন প্রশ্ন তুলেছে বিএনপি। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। আমরা যদি রাস্তায় নামি তাহলে কিন্তু রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি আর গণভোট প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ সিদ্ধান্তে আসতে সরকারের বেঁধে দেয়া 1 সপ্তাহের পেরিয়েছে 4 দিন। তবু থেমে নেই পাল্টাপাল্টি বক্তব্য। এমনকি নির্বাচনের আগে গণভোট দাবিতে বৃহস্পতিবার রাজপথের কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেয় জামায়াত সহ 8 দল। গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে। নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে হতে হবে না। মাঠের উত্তপ্ত বক্তব্যের মধ্যেই বৃহস্পতিবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে আলোচনার আহ্বান জানান জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে বিএনপি। আর রাতেই দলটির স্থায়ী কমিটির বৈঠক শেষে প্রেস বিজ্ঞপ্তিতে আশা করা হয় নিত্য নতুন প্রশ্ন উত্থাপন বা সংকট তৈরি করে নির্বাচনে বাধা সৃষ্টি করবে না কোনো দল। এছাড়া সনদ সই আর নির্বাচনের দিনে গণভোট আয়োজনের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার পরও সরকার কেন আবার সময় বেঁধে দিল তা নিয়ে প্রশ্ন রয়েছে বিএনপির। এটা কি মার্শাল নাকি যে সমন জারি করলাম আর 7 দিনের মধ্যে সব করতে হবে? আমরা তো আমাদের কথা বলেই দিয়েছে, আমরা সনদে সই করেছি, তারপর আবার কি আমরা কি করব? আমরা আমাদের কথা সবসময় জানিয়ে দিচ্ছি। অন্যদিকে আস্থার সংকটের কথা তুলে নির্বাচনের আগেই গণভোট দাবিতে অনড় জামায়াত। একই দিনে ভোট হওয়াটা একটা ফাঁদানো ফাঁদটা কি? সেদিন জুলাই সনদের ভোটের রেফারেন্ডামের প্রতি কেউ নজর দিবে না। এই ফাঁদের মধ্যে ফেলে আগামী সংসদে ঠিক করবে, এই যে কথা বলা হয়, এটার মধ্যে কিন্তু শুভঙ্করের ফাঁকি আছে। প্রধান দলগুলোর এমন পরস্পর বিরোধী অবস্থানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকায় তৎপর গণতন্ত্র মঞ্চের 6 দল, এনসিপি গণ অধিকার পরিষদ ও এবি পার্টি। রাজনৈতিক সমঝোতায় বিএনপি জামাতের সঙ্গে বৈঠকের পাশাপাশি সরকারের সঙ্গেও বসার পরিকল্পনা এই 9 দলের। এর দায়টা কিন্তু প্রধানত ঐকমত্য কমিশন এবং সরকারের। আমরা চেষ্টা করব গণতন্ত্র মঞ্চ এবং বাকি 3টা দল মিলে আমরা সকল পক্ষের সাথে একটা কথাবার্তা বলে বোঝাপড়ার জায়গাটা তৈরি করা যায় কিনা। আমরা মধ্যস্থতা করতে চাচ্ছি এবং করার বাই কি আছে, সরকার যেখানে আসলে দায়িত্ব নিচ্ছে না, এই জায়গা থেকে মূলত এই 9টি দল বসেছি, আলোচনা করেছি এবং আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। সরকারের সাথে আমরা কথা বলবো, সরকারকে আমরা প্রস্তাবনা দিব, বিএনপি জামাতের সাথে অবশ্যই কথা বলতে হবে। সংকটটা আসলে তৈরি হবে না, বরঞ্চ রাজনৈতিক দলগুলো যদি এই সংকটকে সংকটে রূপান্তরিত না করে। এদিকে দলগুলো সিদ্ধান্ত নিতে না পারলে সরকার কি করবে সে বিষয়ে আলোচনা হচ্ছে বলে জানান প্রেস সচিব। কি ডিসিশন হবে সেই বিষয়েও এখন প্রস্তুতিমূলক অনেক মিটিং হচ্ছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর সাধ্য কারো নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে নেত্রকোনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, পতিত সরকারের আমলের কিছু সুবিধাভোগী নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। মতবিনিময় শেষে নিয়োগ বিধিমালা সংশোধন করে ডিপ্লোমা ইন লাইভস্টক ডিগ্রিধারীদের দ্রুত নিয়োগের দাবিতে শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করেন। প্রেস সচিব তা প্রধান উপদেষ্টা বরাবর পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।
সবশেষ শহরের মগরা নদীর পাড়ে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়ে ময়মনসিংহের পথে রওনা করেন তিনি। নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নাই। যারা বিভ্রান্ত করছেন তারা আপনি খুঁজে দেখবেন যে তারা হচ্ছেন এই পতিত স্বৈরাচারের দোসর ছিলেন। হয়তোবা তার কাছ থেকে পূর্বাচলের প্লট পেয়েছেন, নতুবা তার কাছ থেকে কোনোভাবে কোনো মনিটারি বেনিফিট পেয়েছেন, বা তার দ্বারা তারা সেই সময় খুব সুখে শান্তিতে ছিলেন বা অনেক ধরনের বেনিফিটস পেয়েছেন। নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো বিভ্রান্তি, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। সময় সংবাদে আরো থাকছে। সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজারে ভ্রমণ পিপাসুদের ভিড়। পর্যটন মৌসুম শুরু হওয়ায় হোটেল মোটেলে বেড়েছে বুকিং, জমজমাট সৈকত কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য। চট্টগ্রামে গণসংযোগে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য আনা হলো ঢাকায়। নির্বাচন বানচালে লুট হওয়া অস্ত্র ব্যবহার হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরিকল্পিতভাবে সরোয়ার বাবলাকে হত্যা করা হয়েছে বলে জানায় র্যাব। কিলিং মিশনে সরাসরি অংশ নেয়া শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের 2 অনুসারীকে গ্রেফতার করা হয়েছে। নগরীর এভার কেয়ার হাসপাতালে এরশাদুল্লাহকে দেখতে যান বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, যারা আগামী নির্বাচন চায় না তারাই সন্ত্রাসীদের ব্যবহার করে ষড়যন্ত্র করছে, এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এই যে অস্ত্রশস্ত্র নিয়ে যারা এখনো বসে আছে তারা তো এই অস্ত্রগুলোতে ব্যবহার করছে। সন্ত্রাসীদের ব্যবহার করে তারা কি একটা কোনো ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করে আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে কিনা, এই আলাপটা কিন্তু চলে আসছে। আইন শৃঙ্খলা বাহিনীকে অত্যন্ত কঠিন অবস্থায় গিয়ে, সতর্ক অবস্থায় গিয়ে আইন শৃঙ্খলা সঠিক জায়গায় রাখতে হবে। গুলির ঘটনায় চাঁদগাঁওয়ের আজিমপুর এলাকা থেকে আলাউদ্দিন ও হেলালকে গ্রেফতার করা হয়। তারা শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অনুসারী বলে জানায় র্যাব। পরিকল্পিতভাবে বাবলাকে হত্যা করা হয়েছে বলেও জানানো হয়। এদিকে গুলি ও হত্যার ঘটনায় 8 জনের নাম উল্লেখ সহ 16 জনকে আসামি করে মামলা করেছে বাবলার বাবা। সরোয়ার বাবলাকেই গুলিটা করা হয়েছে, যেহেতু তার ঘাড়ের মধ্যে একদম অস্ত্র ঠেকিয়ে গুলি করা হয়েছে এবং এরশাদ সাহেব খুব কাছাকাছি ছিলেন, যে কারণে তার গায়েও গুলি লেগেছে। এটা একটি পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড করার উদ্দেশ্যেই তারা গুলি চালিয়েছে। আর এখানে উদ্দেশ্য 2 জনই ছিল নাকি 1 জন ছিল, এটা এখন পর্যন্ত পরিষ্কার নয়, এটার তদন্ত চলছে। এদিকে রাউজানের 5 জনের গুলিবিদ্ধের ঘটনায় মূল আসামি ইস্তেয়াক চৌধুরী অভিসহ 3 জনকে নগরীর চকবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল। প্রধান আসামি ইস্তেয়াক চৌধুরী সহ জ্যাকি ও জনি নামে আরও 2 জনকে, মোট 3 জনকে আমরা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও 4 রাউন্ড তাজা অ্যামুনেশন সহ গতকাল রাত্রে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এছাড়া বৃহস্পতিবার বাইজিত এলাকায় গোলাগুলিতে রিকশা চালক গুলিবিদ্ধের ঘটনায় 1 জনকে গ্রেফতার করা হয় রৌফাবাদ এলাকা থেকে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম। এক সপ্তাহে রাজধানীর বাজারে 40 টাকা বেড়ে খুচরায় গিয়ে দাম ঠেকেছে 120-এ। পাইকারিতে বিক্রি হচ্ছে 105 থেকে 110 টাকায়। বিক্রেতাদের দাবি, মৌসুমের শেষে মজুদ কমায় দেখা দিয়েছে সরবরাহ সংকট, এতেই ঊর্ধ্বমুখী পেঁয়াজের দর। এদিকে সপ্তাহ ব্যবধানে শিম, বেগুন, শসার দাম কেজিতে 20 টাকা পর্যন্ত বাড়লেও বেশিরভাগই রয়েছে স্থিতিশীল। দিন দিন বাড়ছে পেঁয়াজের ঝাঁজ। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে রাজধানীর কারওয়ান বাজারের মান ও জাত ভেদে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে 115 থেকে 120 টাকায়। সপ্তাহ ব্যবধানে বেড়েছে 30 থেকে 40 টাকা পর্যন্ত। পাইকারিতে বিক্রি হচ্ছে 105 থেকে 110 টাকা দরে। এতে ক্ষুব্ধ ক্রেতারা। পাইকারিতে 110 টাকা করে চলছে, সম্ভব কিভাবে, তাহলে খুচরা বাজারে কি অবস্থা? হঠাৎ করে 1 লাফে 40 টাকা পেঁয়াজ বেড়ে গেছে, এটা আসলে মেনে নেওয়া অসম্ভব। সাধারণ মানুষ আমরা যারা আছি মধ্যবিত্ত, তাদের হিমশিম খেয়ে যেতে হচ্ছে। বিক্রেতারা বলছেন, বাজারে চাহিদার বিপরীতে সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়ছে এই নিত্য পণ্যের। পেঁয়াজ বর্তমান আমরা আজকে 110 টাকা বেচতে আছি, অন্য অন্য জায়গায় 20 টাকাও বেচতে আছে, কিন্তু আমরা পাইকারি রেটে খুচরা বিক্রি করতে হবে 10 টাকা কম বেচতে আছি। গৃহস্থ পিস লাগাইছিল, এই পিস আর পানি ডুবে গেছে, ডুবে যাওয়ার কারণে গৃহস্থ আবার কিনে কিনে লাগাইতেছে, তাহলে এটা সংকট। সময় শেষ, নতুন পেস্টটা আসে নাই, এই পুরান পেস্টটা এটা সময় আছে 2 মাস,
এবার তো বাইরের পেজ নাই, বাইরের পেজ থাকলে একটু নিমন্ত্রণ থাকুনি, বাইরের পেজ না থাকুনি এই পেজটা একটু ছড়াইছে। এদিকে সপ্তাহ ব্যবধানে সিম, বেগুন, টমেটো, শসা, করলা সহ কয়েকটি সবজির দামও বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা। তবে বেশিরভাগই রয়েছে স্থিতিশীল। দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। শীতকালীন সবজির দামগুলি এখনো মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। শীতের মৌসুম শুরু হচ্ছে, সেই হিসাবে একটু রিজনেবল মনে হচ্ছে। মধ্যবিত্ত লোকেরাই কিনতে পারছে না, সাধারণ যারা নিম্ন মধ্যবিত্ত তারা কিনে কিভাবে? একটু কমছে এখন। গত সপ্তাহে যে জিনিসগুলো কিনছি আজকে আমার কাছে একটু দাম বেশি মনে হচ্ছে। বেশি কিছু না, 2-4টা সবজি নতুন আসে তো ওইটা একটু দাম বেশি। মোটামুটি সব সবজি আছে, সামনে দিয়ে আসলে দাম আরো কমবে। সপ্তাহ ব্যবধানে অপরিবর্তিত রয়েছে ডিম মুরগির দাম। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালীতে আলাদা দুর্ঘটনায় শিশুসহ 3 জন নিহত হয়েছেন। ভোরে ব্যাটারি চালিত অটোরিকশায় সবজি নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বাজারে যাচ্ছিলেন ব্যবসায়ী মুসলিম মিয়া। পথে বড্ডাপাড়া এলাকায় নাসিরনগরগামী একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান চালক সহ 2 জন। এদিকে নোয়াখালীর সোনাপুরে বাসের ধাক্কায় 5 বছরের শিশু নিহত হয়। অপরদিকে কিশোরগঞ্জের ভৈরবে ভোররাতে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা লাগলে ড্রাইভার, হেলপার সহ আহত 4 জন। গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে এনামুল হক মোল্লা সহ 7 জনকে গ্রেফতারের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে মন্তব্য করেছে সেনাবাহিনী। সকালে ধান গবেষণা ইনস্টিটিউটের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সেনাবাহিনী জানায়, গ্রেফতারকৃত এনামুল হক মোল্লার বিরুদ্ধে এর আগেও বেশ কিছু অপরাধে জড়িত থাকায় থানায় অভিযোগ দেওয়া হয়। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযানকে যারা প্রশ্নবিদ্ধ করছেন তারাও এই চক্রের সদস্য। অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই জানিয়ে নির্বাচনকে সামনে রেখে যারাই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে তাদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানায় সেনাবাহিনী। সীমান্ত দিয়ে জাল টাকার নোট প্রবেশ প্রতিরোধে দিনাজপুরের হিলি সীমান্তে টহল বাড়ানো হয়েছে। জয়পুরহাট 20 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বাড়ি জানান, সীমান্ত দিয়ে জাল নোট প্রবেশ ঠেকাতে প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি নিয়মিত টহলে বিজিবির পক্ষ থেকে বাড়তি সেনা মোতায়েন সহ নজরদারি বাড়ানো হয়েছে। দেশে জাল টাকা কোনোভাবেই যাতে প্রবেশ করতে না পারে এ বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সময় সংবাদে আরও থাকছে। এবার শক্তিশালী টাইফুন কালমেইগির আঘাতে বিপর্যস্ত ভিয়েতনাম। 5 জনের প্রাণহানি, ফিলিপিন্সে মৃতের সংখ্যা বেড়ে 188, এখনও নিখোঁজ অনেকে। পর্যটন মৌসুম শুরু হওয়ায় ছুটির দিনে প্রাণ ফিরেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। ভ্রমণ পিপাসু মানুষের পদচারণায় সাগর তীরে এখন যেন উৎসবের আমেজ। হোটেল মোটেলের বুকিং বাড়ায় ব্যবসায়ীদের চোখে মুখেও স্বস্তির ছাপ। আর পর্যটকদের নিরাপত্তায় সতর্ক লাইফগার্ড ও ট্যুরিস্ট পুলিশ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাগর তীর জুড়ে মানুষের ঢল, বালুচরে খেলছে শিশুরা, কেউ আবার ব্যস্ত ছবি তুলতে। একের পর এক ঢেউয়ের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন পর্যটকরা। সাগর তীরে এখন শুধুই ঢেউয়ের গর্জন আর আনন্দে মেতে থাকা মানুষের কোলাহল। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে কেউ পরিবার পরিজনের সঙ্গে, কেউ বা বন্ধু প্রিয়জনকে সঙ্গে নিয়ে এসেছেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। এখানে আসছি সময় কাটাইতে বা ফ্যামিলি নিয়ে, খুবই ভালো লাগছে। বছর একবার এই সাগরে পা না ভিজাইলে মনে হয় যেন অপূর্ণ থেকে যায়। সমুদ্রের টানে এসেছি আর পরিবার নিয়ে প্রথম আসা। পর্যটন মৌসুম শুরু হওয়ায় বাড়ছে হোটেল মোটেলে বুকিংও। এতে ব্যবসায়ীদের চোখে মুখেও এখন স্বস্তির ছাপ। আমরা আশাবাদী এখন থেকে রোজার আগ পর্যন্ত ব্যবসা জাঁকজমক এবং কন্টিনিউ থাকবে এবং আশানুরূপ পর্যটক কক্সবাজারে আসবে। এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ানো হয়েছে পর্যটন পুলিশের টহল। পর্যটকদের সাগরের নির্ধারিত সীমার বাইরে যেতে সতর্ক করছেন লাইফগার্ডরা। সকাল 7টা থেকে সূর্য আসা পর্যন্ত এখানে আমাদের সার্ভিসটা চলমান রাখছি। পেড লাইফগার্ডের সাথে ভলান্টিয়ারদের কাজ করতেছে। কক্সবাজারে এমন ভিড় অব্যাহত থাকলে এই খাত আরও সমৃদ্ধ হবে বলছেন পর্যটন সংশ্লিষ্টরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এবার ঢাকা বিভাগের খবর।
মাদারীপুরে অনুমোদন ছাড়াই ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে ১৭৩টি ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট হাসপাতাল। নিয়মনীতির তোয়াক্কা না করেই চলছে বিভিন্ন রোগের পরীক্ষা। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রোগীরা। অনুমোদন পাওয়া নিয়ে মালিকপক্ষ খোঁড়া যুক্তি দিলেও ব্যবস্থা গ্রহণের আশ্বাস স্বাস্থ্য বিভাগের। শাহাদাত আকনের ছবিতে সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট। সিরাজুল ইসলাম সূর্য মাতবর ২ বছর ধরে খুলে বসেছেন সূর্য ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার নামে পাশাপাশি দুটি প্রতিষ্ঠান। মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানে করা হয় বিভিন্ন ধরনের রোগের পরীক্ষা, কিন্তু নেই কোনো অনুমোদন। লাইসেন্স না থাকার কারণ হিসেবে দেন খোঁড়া যুক্তি। যারা উপরে উঠতে পারে না দোতলায়, এখানে লিফট সিস্টেম তো নাই, যে কারণে কিছু রোগী আছে যেমন আপনার বুকে ব্যথা হয়, তারপরে অনেক গর্ভবতী মহিলারা আছে যারা দোতলা উঠতে পারে না, তাদের জন্য সুযোগ লাগছে, এছাড়া আর কিছু না। শুধু এই ডায়াগনস্টিক সেন্টারই নয়, শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবাকে পুঁজি করে গড়ে উঠেছে ১ ডজনেরও বেশি এমন ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট হাসপাতাল। স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী কোনো ডায়াগনস্টিক সেন্টার টিনশেড ঘরে করা যাবে না, এক্সরে মেশিন বসাতে হবে পাকা ভবনে। কিন্তু এখানকার চিত্র উল্টো। আমার 25 সাল পর্যন্ত কাগজ আপডেট করা, কিন্তু লাইসেন্সটা আমার এখন এই যে 3 বছর হয়ে যায়, নবায়ন হয় নাই। প্রশাসনের ব্যাপার, প্রশাসন বলতে পারে কেন হয়, তাদের সময় হয় না বা তারা হয়তো কোনো কারণে দিতে পারতেছে না। পৌরসভার আন্ডারে এইটা একটা কাগজ করতে এইটার পর্চা চায়, এইটার পর্চা তো পৌরসভা আমাদের দিচ্ছে না। কাই বেটা, এটা কি তোদের জায়গা? বুঝলেন, এর জন্য এই ঝামেলাটা। মৌলিক চাহিদার অন্যতম একটি স্বাস্থ্যসেবা হলেও এসব ক্লিনিকগুলোকে পরিণত করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে। মানসম্মত সেবা না পাওয়ায় বাড়ছে অসন্তোষ, প্রতারিত হচ্ছেন রোগীরা। অসুস্থ হইলে তখন কোথায় যাবো, কি করবো না, যেটা কয় আমরা ওইভাবেই আমরা আসি। লাইসেন্স আছে না আছে তাও জানি না, বা আসছিল আমাদের পাশে ইহাদের বাসা। লাইসেন্স না থাকলে তো এর বিরুদ্ধে একটা আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। জেলার 5টি উপজেলায় 103টি ডায়াগনস্টিক সেন্টার ও 70টি প্রাইভেট হাসপাতাল রয়েছে। এর মধ্যে অনুমোদিত প্রতিষ্ঠানের সংখ্যা মাত্র 14টি। এমন পরিস্থিতিতে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলার সিভিল সার্জন। আমি আমার সকল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশ দিয়ে দিয়েছি যে আপনারা অবৈধ ক্লিনিকগুলোর লিস্ট করেন, কোনোভাবেই যাতে এই ক্লিনিকগুলো লোকজনের সাথে প্রতারণা করে যাওয়ার সুযোগ না পায় সে ব্যাপারে আমরা সচেষ্ট আছি। অভিযোগ আছে এমন প্রতিষ্ঠানে ভুয়া হাতুড়ে ডাক্তার, অদক্ষ নার্স ও স্টাফ নিয়োগ দেয় মধ্যবিত্ত, দরিদ্র ও অসহায় রোগীরা কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারি হাসপাতালগুলোর আশপাশে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। সরকারি হাসপাতালগুলোর সেবার মান বাড়ানো গেলে অনেকটাই দৌরত্ব কমবে এসব ভুইফোর প্রতিষ্ঠানের। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। দেশের বাইরের খবর। ফিলিপিন্সের পর ভিয়েতনামে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন কালমেগি। দেশটিতে এখন পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। টাইফুনের কারণে শতাধিক ফ্লাইট বিলম্বিত হয়েছে। ঘূর্ণিঝড়টি কম্বোডিয়া ও লাওসের দিকে অগ্রসর হচ্ছে। এদিকে কালমেগির আঘাতে ফিলিপিন্সে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 188 জনে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। দেশ জুড়ে সর্বোচ্চ সতর্কতা অব্যাহত আছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ভিয়েতনামের মধ্যাঞ্চলে আঘাত হানে টাইফুন কালমেগি। ঘণ্টায় সর্বোচ্চ 149 কিলোমিটার বেগে প্রবাহিত হওয়া ঝড়ের প্রভাবে দাকলাক ও গিয়ালাই প্রদেশে বিধ্বস্ত হয় বহু ঘরবাড়ি। কয়েকজনের প্রাণহানির খবরও পাওয়া গেছে। দেশটির 7টি শহর ও প্রদেশে প্রবল বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে জানায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দফতর। কালমেগির আঘাতের আগেই পূর্ব প্রস্তুতি নেয় দেশটি। সামরিক বাহিনীর প্রায় 2,60,000 সদস্য, 6,700 যান এবং 6টি বিমান মোতায়েন করা হয়। টাইফুনের কারণে 6টি বিমানবন্দর বন্ধ থাকায় শতাধিক ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। এদিকে কালমেগির তাণ্ডবে ফিলিপিন্সে বেড়েছে মৃতের সংখ্যা। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায় টাইফুনের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে 6,000-এর বেশি ঘরবাড়ি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য সরকারি স্থাপনা। বহু এলাকায় স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দেশজুড়ে জারি আছে জরুরি অবস্থা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।